সর্বশেষ দেখায় যাদের সাথে পরাজিত হতে হয়েছিল ব্রাজিলকে, একেবারে লিড নিয়ে যাওয়ার পরেও সেই জাপানের সাথেই হার এবং রাউন্ড অফ 32-তে জাপান হলো ব্রাজিলের সঙ্গী। এখান থেকে পরের রাউন্ডে যেতে হলে যে কোনো এক দলকে জিততেই হবে। ব্রাজিল নাকি জাপান, এই প্রশ্নটা আপনাকে করলে আপনি আপনার দলকেই এগিয়ে রাখবেন, এটা খুব স্বাভাবিক। আর হঠাৎ করে বাংলাদেশে কিছু জাপানের সমর্থক বেড়ে যাবে, এটাও খুব স্বাভাবিক। এগুলো সব কিছুই ফুটবলের পার্ট। এই মজাটা আসলে আমাদের সবারই করা উচিত এবং মেনে নেওয়া উচিত। প্রশ্ন হলো, ব্রাজিল যে আগের ম্যাচটা হেরেছিল সেই ভয়টা কি একজন ব্রাজিল ভক্ত হিসেবে আপনার মনের মধ্যে এই মুহূর্তে নাড়াচাড়া দিচ্ছে কিনা? যে সর্বশেষ দেখায় ব্রাজিল যেহেতু হেরে গিয়েছিল, লিড ধরে রাখতে পারে নাই, দুটো গোল, তারপরেও সেখান থেকে সেই ম্যাচকে কেন হাতে হাত ফসকে গেল? সেখানে ওই ম্যাচটার এই ম্যাচটার পার্থক্য গড়তে গিয়ে আপনি যদি এলোমেলো করে ফেলেন তাহলে অনেক কিছুই দেখা যাবে হাতছাড়া হয়ে যাচ্ছে। প্রথমত আপনার যে বিষয়টা মাথায় রাখতে হবে, এটা ভাই বিশ্বকাপের আসর। এই আসরে আপনি অনেক কিছুই হিসেব নিকেশ করে খেলবেন। আর আগে যেটা হয়েছিল সেটা ছিল একটা ফ্রেন্ডলি ম্যাচ এবং সেখানে এক্সপেরিমেন্ট ছিল অনেক বেশি। আর যেই ডিফেন্ডাররা ভুল করেছিল ব্রাজিলে, তারা তো এখন এই মুহূর্তে দলে নেই। আর ব্রাজিলে এই মুহূর্তে যারা রয়েছেন তাদেরকে আসলে আপনি বিশ্ব সেরা না বললে বরং বড্ড বেশি অপমান হবে। তার কারণ গ্যাব্রিয়েল মেগালাস এবং মার্কুইনহোস চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট, দুজনেই নিজেদের সেরা ছন্দে রয়েছে। ব্রাজিলকে এই ম্যাচটায় যদি জিততে হয় তাহলে খুব বেশি সমীকরণ মেলানোর কিছু নাই। তার কারণ সর্বশেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল যেই ফুটবলটা খেলেছে, যেই প্যাশনটা দেখিয়েছে, যে সিস্টেমটা দেখিয়েছে এবং তাদের যে গ্রোথটা দেখিয়েছে, তাদের যে বন্ডিং দেখিয়েছে, এই বন্ডিং দিয়ে জাপানকে হারানোটা খুব বেশি একটা কষ্টকর হবে না। কেন এই কথাটা বললাম? জাপানের সবথেকে বড় স্ট্রেংথের জায়গা হচ্ছে তারা খুব স্পিডি ফুটবল খেলে, তাদের দম অনেক বেশি। তারা দেখবেন যে একেবারে 90 মিনিট পর্যন্ত দৌড়ায় খেলতে পারে। যখন তাদের পায়ে বল দিবেন দেখবেন একেবারে তেড়ে ফুড়ে প্রতিপক্ষের ডিবক্সের মধ্যে ঢুকে চলে যাচ্ছে। আবার যখন দেখবেন সেট পিস পেয়েছে তখন সেট পিস কাজে লাগাচ্ছে এবং প্রত্যেকটা জায়গা তারা খুব ভালো করে পড়াশোনা করে তারপরে মাঠে নামে। এই একটা ওদের স্ট্রেংথের জায়গা। কিন্তু মাস্টার মাইন্ড হিসেবে কার্লো আনচেলত্তি তো দাঁড়িয়ে আছেন ডাগ আউটে। আপনি কেন ভয় পাচ্ছেন? যেই মানুষটাকে নিয়ে ইয়র্গেন ক্লপ পর্যন্ত একটা মন্তব্য করে বসেছেন যে ব্রাজিলের, আমি যদি ব্রাজিলিয়ান হতাম এবং আমাকে যদি কাউকে বেছে নেওয়ার জন্য বলা হতো আর সেটাই যদি আমার দায়িত্ব হতো তাহলে সবার আগে আমি কার্লো আনচেলত্তিকেই বেছে নিতাম। তার কারণ সে ভুরু উঁচু করেই অনেক দল ম্যানেজ করে ফেলতে পারেন, এই ক্যাপাবিলিটি তার রয়েছে। এবং ব্রাজিল জাতীয় দলে একটা ডিসিপ্লিন দরকার ছিল, যেই ডিসিপ্লিন মেনটেন করার জন্য কার্লো আনচেলত্তির চেয়ে ভালো আর কেউ হতে পারেন না। আপনি এবার কি একটু আত্মবিশ্বাস আপনার বেড়েছে? বাড়া উচিত। রাউন্ড অফ 32 যেখানে হেরে গেলেই বিদায়, জিতলে পরবর্তী স্টেপে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। আর সেই জায়গায় আপনি যদি এখন ভয় পান যে আরে ভাই জাপানের সাথে কি হবে না, ভয় তো তাদের পাওয়া উচিত যারা ব্রাজিলের সমর্থন করে না। আপনি ব্রাজিলিয়ান ভক্ত হিসেবে আপনার এই মুহূর্তে মনের ভেতর ওই ভয়টা কোনো রকম আসা উচিত না। এই ম্যাচটায় বেসিক্যালি আমি যেটা প্রত্যাশা করছি, স্কটল্যান্ডের বিপক্ষে যে ব্রাজিলকে আপনি দেখেছেন যে স্কটিশরা কাউন্টার অ্যাটাক করেছে এবং তারা স্পিডি ফুটবল খেলেছে, ব্রাজিল জাস্ট হোল্ড করেছে প্রত্যেকটা জায়গায়। আপনি দেখেন মিডফিল্ডে তারা কাউন্টারে কখন গেছে, মিডফিল্ড দিয়ে কাউন্টারে খুব কম গেছে। ম্যাথুস কুনহা, রায়ান এবং ভিনিসিয়াসদের এদেরকে নিয়ে মোটামুটি কাউন্টারে গেছে, কিন্তু মিডফিল্ড যখন বল পাইছে তখন দেখবেন যে তারা মোটামুটি হোল্ড করে খেলার চেষ্টা করছে। আর এই যে ধরে রাখার ফুটবল সিস্টেম, এই সিস্টেমটাকে সত্যিকার অর্থে কার্লো আনচেলত্তি মনে করেন যে প্রতিপক্ষ যখন যে স্ট্র্যাটেজি মেনটেন করবে ওই জায়গা থেকে আমাদেরকে যদি বেটার ফুটবল খেলতে হয় তাহলে কাউন্টারের বিপরীতে কাউন্টার অ্যাটাক না করে কাউন্টারের বিপরীতে ম্যাচ নিয়ন্ত্রণ করা, ওদেরকে খেলতে দেওয়া, বল ছেড়ে দেওয়া, ডিফেন্স ভেঙে দেওয়া। তারপরে আমার কাছে যেহেতু দুজন সুপার রানার রয়েছে, দুজন বললে ভুল হবে, তিনজনই সুপার রানার। ম্যাথুস কুনহাকেও বলতে হবে যে রায়ানও দৌড়াইতে পারে, ভিনিসিয়াসও দৌড়াইতে পারে, ম্যাথুস কুনহাও দৌড়াইতে পারে। সেক্ষেত্রে জায়গা বলটা হোল্ড করে তারপরে হচ্ছে মিডফিল্ড দিয়ে সুন্দর করে কাউন্টার অ্যাটাকে গেলে ব্রাজিল খুব বেশি একটা কষ্ট পাবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি না। তবে দিন শেষে ফুটবল তো এটাই, আপনাকে মেনে নিতে হবে যে বাস্তবতার নিরিখে যে দল ভালো খেলবে তারাই যাবে। আপনি একজন ব্রাজিল সমর্থক হিসেবে আপনি কি ভাবছেন ব্রাজিল জাপানকে কয় গোল দেবে? আর যিনি ব্রাজিলের সাপোর্টার না, হঠাৎ করে জাপানের সাপোর্টার হয়েছেন, তাকে একটু জিজ্ঞাসা করেন এই ম্যাচ ব্রাজিল কেমন করতে পারে। আপনার প্রশ্ন এবং উত্তরের অপেক্ষায় রইলাম। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।